একদিকে বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অন্যদিকে আবার বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। এবার এনআরসি আতঙ্ক শহর কলকাতায়। আত্মহত্যা করলেন দিলীপ সাহা। কলকাতায় ফের এনআরসি আতঙ্কে আত্মঘাতী রিজেন্ট পার্কের আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা। 1972-এ বাংলাদেশ থেকে সপরিবারে ভারতে। এনআরসি হলে জোর করে বাংলাদেশে পাঠানোর আতঙ্ক। এনআরসি আতঙ্কেই বৃদ্ধের আত্মহত্যা বলে দাবি পরিবারের। আর এই মুহূর্তে মন্ত্রী অরূপ বিশ্বাস নিহতের বাড়িতে গিয়েছেন। দিলীপ সাহা আত্মঘাতী হয়েছেন দিলীপ সাহা, এবং দিলীপ সাহার বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের থেকে আরো আপডেট নেব। অনুপ, লাইভে আছে। দেখো, এই মুহূর্তে রিজেন্ট পার্কের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ইতিমধ্যেই এসেছেন এবং পরিবারের সদস্য তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন। তার কারণ অরূপ বিশ্বাস তিনি এসেছেন যে একবার যে ঘটনা, দিলীপ কুমার সাহার যে মৃত্যুর ঘটনা, যে এনআরসি তিনি আশঙ্কা করছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার যে এই আত্মহত্যার ঘটনা, এর পরেই কিন্তু একেবারে দেখা যায় গোটা বাড়িতে কিন্তু এলাকা একেবারে শোকের যে ছায়া নেমেছিল। তারই পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ যখন নিয়ে আসা হবে, অন্যদিকে তার আগেই দেখা গেল মন্ত্রী অরূপ বিশ্বাস তার বাড়িতে এসেছেন। পরিবারের যে সদস্য ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলছেন, গোটা কি ঘটনা ঘটেছিল এবং কতদিন থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু পরিবারের যে সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ, শুধু এনআরসি করে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ওনাকে কোন কারাগারে ফেলে দেবে, আমাকে নিয়ে যাবে, আমি কারককে দেখতে পারবো না, আমি ছেলে নাতনিব, আমি কারককে দেখতে পারবো না, এই করতো। যতক্ষণ পেপার বেরিয়েছে পেপার পড়তো, খবর দেখতো, ওরা এই করেই ওনার মাথাটায়। বাবারে আমরা অনেক বুঝিয়েছি, আমরা বুঝাবো না, সে আমাদের শত্রু ছিল না, সে আমাদের নিজের, আমাদের সবাইকে নিয়ে থাকতো, আমরা বুঝাতাম, অনেক বুঝাতাম, তার ওই মাথায় শুধু ওই ছিল আমাকে এনআরসি, আমাকে কোথায় পাঠিয়ে দেবে, খালি এই শুধু, আর কিছু না। বিজেপি এখন বাংলায় ভাষার কথা বলা কাউকে ছাড় দিচ্ছে না। বাংলায় কথা বললেই বলছে রোহিঙ্গা, নয় বাংলাদেশি। আজকে আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন, আপনারাও কেউ পশ্চিমবঙ্গের বাঙালি নন। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী হয় আপনারা বাংলাদেশি, নয় আপনারা রোহিঙ্গা। এর থেকে অপমান বাংলাকে কেউ করেনি। টিউটার স্টেটমেন্ট। 72 সাল থেকে যারা আসছে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে, আর আজকে এখানে এসে 72 সালে পরে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশেষ করে। জমি নিয়ে বিবাদ, ইসলামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষে অন্তঃসত্ত্বাকেও মারধরের অভিযোগ উঠেছে। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, জমি নিয়ে বিবাদের জেরে ইসলামপুরে শোরগোল। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় শিবনন্দন রামের বাড়ি। বছর কয়েক আগে মারা গিয়েছেন। স্থানীয়দের দাবি তার দুই স্ত্রী। পরিবার নিয়ে প্রথম পক্ষের স্ত্রী থাকেন ইসলামপুরে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়ি বিহারে। অভিযোগ, সম্প্রতি দ্বিতীয় পক্ষের স্ত্রী মীনা দেবী ইসলামপুরে আসেন। মৃত স্বামীর সম্পত্তির একাংশ দাবি করেন। এ নিয়ে বিবাদ। স্থানীয়দের দাবি, শনিবার দুপুরে মীনা দেবী তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যান, ফের স্বামীর সম্পত্তির একাংশ দাবি করেন। অভিযোগ, তখন তাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। এরপর মীনা দেবী স্থানীয় মহিলা সমিতির দ্বারস্থ হন। অভিযোগ, মীনা দেবীকে নিয়ে শিবনন্দনের বাড়ি যান মহিলা সমিতির সদস্যরা, তখন ফের বাধা, শুরু হয় মারপিট। অভিযোগ, মারধর করা হয় শিবনন্দনের অন্তঃসত্ত্বা নাতনিকে, বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ। কেন দোকানে কি জন্য মারছে? আমার স্বামী দোকানে লিখে দিয়েছে, আমি পাবো না বাবা, ওই জন্য মার দিয়ে বার করে দিয়েছে। দোকান যাচ্ছি, আমাকে ঢুকতে গেছে না, আমাকে মারলো।
যে বয়স্ক ভদ্রমহিলা ন্যায্য বিচারের জন্য এসেছিল, তার বাড়িতে তাকে থাকতে দেয় না। আমরা বাড়িতে ঢুকাতে গেছিলাম, তখন তার ছেলের বউ এবং ছেলে দুজন মিলে বেধড়ক মারধর করে এবং অভিনয় করে। তার যেহেতু মেয়ে প্রেগনেন্ট, মেয়েকে রাস্তার উপরে বসিয়ে দেয় এবং রাস্তাও জাম করেছিল। কিছু ছেলে পেলেকে নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং পাথর ছোড়াছড়ি করে। देवी नाम का एक गैंग है, वो आया और सब तोड़ फोड़ के चला गया, सब लेके चला गया। वो 15 लाख रुपया हमसे मांगता है, जबरदस्ती जगह बोलता है हमको देने की। जगह तो हम मेरा नाम से है। वो दावी करते थे जो हमारे दुकान লাগবে আমার, মানে ও যে বলে আমার পাতি লিখে গেছে। জমি বিবাদে মারপিট, দুপক্ষই ইসলামপুর থানায় নালিশ জানায়। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। শুরুতেই ডানকুনির দিকে নজর রাখতেই হবে, কারণ ডানকুনিতে ফের ডাকাতি। দুপুর 3:30 নাগাদ 5 দুষ্কৃতী ক্রেতা সেজে ঢোকে সোনার দোকানে, আর সেখানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কর্মীদের মাত্র 15 মিনিটের অপারেশন, আর তাতেই ডাকাতির ঘটনা। আর এখনো পর্যন্ত কি আপডেট, কি হয়েছিল জানবো। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? আশপাশে কোনো সিসি ক্যামেরা বা সোনার দোকানে কোনো সিসি ক্যামেরা ফুটেজ এখনো পর্যন্ত সংগ্রহ করেছে পুলিশ, কি জানা যাচ্ছে? হ্যাঁ তমশ্রী, দেখো এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ বিশেষ করে দোকানের ভেতর, সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে না এলেও কিন্তু যখন তারা দোকানে ঢুকছে, এই 5 জন দুষ্কৃতী তারা পায়ে হেঁটে ঢুকেছে দোকানের ভেতর। যেহেতু একতলার দোকান, কটা সিঁড়ি স্টেপ ভেঙে যখন তারা দোকানে নিঃশব্দে ঢুকেই তারপরে তারা রণমূর্তি ধারণ করে। 5 জনের মধ্যে 3 জন দুষ্কৃতীর হাতে আর্মস ছিল। তারা ঢুকেই দোকানের যে মালিক তাকে মাথায় মেরে ফাটিয়ে দিয়েছে। পাশাপাশি যে 3-4 জন ক্রেতা ছিল তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের হাত পা বেঁধে একটা জায়গায় তাদের বসিয়ে রাখা হয়। মাত্র 15 মিনিট এই অপারেশন চালায় এই 5 জন দুষ্কৃতী। তারা বাইকে করে এসেছিল বলে জানা যাচ্ছে। খোলা মুখ অবস্থায় ছিল, যে এতটাই তারা ডেসপার্টলি ছিল যে মুখ খোলা অবস্থায় তারা কিন্তু দোকানে ঢুকে অবাধে লুটপাট চালায়। 15 মিনিট পরেই তারা কিন্তু দুটো বাইকে তারা 5 জনই পালিয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে সেইভাবে কোনো তথ্য উঠে আসেনি যে ডাকাতি করার পর তারা দোকান থেকে কোন রাস্তা দিয়ে, কোন রুট দিয়ে তারা, কারণ যেহেতু ডানকুনি এমনই একটি লোকেশন, সেখান থেকে হাওড়া ও কলকাতায় সংযোগ দূরত্ব হচ্ছে 10 থেকে 15 মিনিট। ফলে অবাধেই তারা লুটপাট চালিয়ে কিন্তু বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু দোকানের ভেতর এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। কত লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করেছে দুষ্কৃতীরা, সেই দিকে পুলিশ একটি তদন্ত শুরু করছে। তার হিসাব তারা দোকানের মালিকের কাছ থেকে তারা নিচ্ছে। বেশ রানা, 5 জন ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি, বাংলা, দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো? প্রথমে আমরা তো অপারেশন চালু করে দিয়েছি। সব জলে নামে সব জলে করছে আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাতটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যাগুলো সব নিয়ে আমাদের লকটা খুলতে হচ্ছে, লকটা খুলতে পারেনি। বাকিগুলো তাড়াহুড়ো করে আমাদের আটকে দিয়ে বেরিয়েছিল। মোট 2 জন মাস্ক পরেছিল, বাদ বাকি ছিল মুখ খোলাই ছিল, 3 জনের মুখ খোলাই ছিল।